Hello everyone, I welcome you all to SER Smart English with Rahul. প্রিয় শিক্ষার্থী বন্ধু, জেনারেল ইংলিশ এমসিকিউ সিরিজের আজকে এটি দ্বিতীয় ক্লাস। আজকে আমরা আবার 10টি ইংলিশ গ্রামারের প্রশ্ন দেখব এবং সেই 10টি প্রশ্নের মাধ্যমে আমরা 10টি অতি গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামারের কনসেপ্ট সম্পর্কে অবগত হব। রাইট? তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই আর 10টি ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ কনসেপ্ট সম্পর্কে অবগত হই। চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 1, সি লাইক হার সিস্টার্স দ্যাটস বিউটিফুল। অপশন কি আছে? ইজ, আর, শ্যাল, উইল। ভিডিওটিকে পজ করো আর ভাবার চেষ্টা করো এখানে কোনটা অ্যান্সার হবে। ভাবা হয়ে গেছে? আচ্ছা, প্রশ্নটির মানে কি? সি লাইক হার সিস্টার্স বিউটিফুল, অর্থাৎ সে তার বোনদের মতোই সুন্দরী। তাহলে এখানে ইজ না আর, শ্যাল না উইল, কোনটা হবে? কোনটা হবে বলো? চলো বোঝার চেষ্টা করি। প্রথম কথা হলো এখানে শ্যাল উইল হবে না। কেন হবে না? কারণ আমরা জানি ভবিষ্যৎকাল বোঝাতে শ্যাল উইলের পরে কোনো না কোনো ভার্ব থাকবেই, অর্থাৎ শ্যাল উইল প্লাস ভার্ব হয়। যেহেতু এখানে শূন্যস্থানের পরে কোনো ভার্ব নেই, অ্যাডজেক্টিভ আছে, তাই শ্যাল উইল হবে না। হ্যাঁ হতো যদি শ্যাল বি উইল বি থাকতো তাহলে, রাইট? কারণ ভবিষ্যৎকালে কোনো কিছু হওয়া অর্থ বোঝালে শ্যাল বি উইল বি ব্যবহার করতে হয়। যেমন সে একজন ডাক্তার হবে, তাহলে হি উইল বি এ ডক্টর। আমি একজন ভালো মানুষ হব, তাহলে আই শ্যাল বি এ গুড ম্যান। রাইট? কিন্তু যেহেতু এখানে শ্যাল বি উইল বি নেই, তাহলে এখানে শ্যাল উইল হওয়ার কোনো চান্স নেই। তাহলে বাকি কে থাকলো? ইজ এবং আর। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ইজ হবে, আর যদি প্লুরাল হয় তাহলে আর হবে। এবার বলো ইজ না আর হবে। চলো বিষয়টিকে বোঝার চেষ্টা করি। প্রশ্ন লক্ষ্য করো, লাইক আছে। এই লাইক শব্দটার ব্যবহার সম্পর্কে আগে অবগত হই। মনে রাখতে হবে লাইক দুভাবে ব্যবহৃত হয়। এটি ভার্ব হিসাবেও ব্যবহৃত হয়, লাইক মানে পছন্দ করা। আবার লাইক প্রেপোজিশন হিসাবেও ব্যবহৃত হয়। যখন লাইক মানে পছন্দ করা হবে তখন সেটি ভার্ব, আর লাইকের অর্থ যদি মতো হয় তাহলে তখন সেটি প্রেপোজিশন হয়ে যায়। বোঝা গেল? যেমন আই লাইক ইংলিশ, আমি ইংলিশ পছন্দ করি, তাহলে এখানে লাইক কি? ভার্ব, রাইট? কিন্তু লাইক যখন মতো অর্থ বোঝাতে ব্যবহৃত হবে তখন লাইক প্রেপোজিশন হয়ে যায়। আচ্ছা, এই প্রশ্নটিতে লাইকের অর্থ কি? মতো, তাহলে এখানে লাইক হচ্ছে প্রেপোজিশন। আচ্ছা, এবারে এসো, আমরা কি জানি প্রেপোজিশনের ঠিক পরে যে নাউন প্রোনাউন থাকে ওটা প্রেপোজিশনের অবজেক্ট হয়, রাইট? তাহলে এখানে সি লাইক হার সিস্টার্স, তাহলে এখানে লাইক প্রেপোজিশন, আর হার সিস্টার্স প্রেপোজিশনের অবজেক্ট। তাহলে বাকি কে থাকলো এবার? সি, রাইট? তাহলে এই বাক্যের মেন সাবজেক্ট বা প্রধান সাবজেক্ট হচ্ছে সি। এবারে বলো সি সিঙ্গুলার না প্লুরাল? 100% সিঙ্গুলার। তাহলে সি এর সঙ্গে ইজ না আর? ইজ বসবে। তাহলে এই প্রশ্নটির উত্তর হবে সি লাইক হার সিস্টার্স ইজ বিউটিফুল। পয়েন্ট ক্লিয়ার? 100%? ইয়েস। চলো এবার দ্বিতীয় প্রশ্নে আসি। দ্বিতীয় প্রশ্নে আমরা কি দেখতে পাচ্ছি? আই লস্ট মাই সান ড্যাশ ক্রাউড। অপশন কি আছে? বিটুইন, অ্যামং, অ্যামিড, এনি অফ দিস। চলো প্রথমে অপশনগুলি সম্পর্কে বোঝার চেষ্টা করি। আমরা জানি বিটুইন দুজনের মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়, তাই কি না? যেমন ডিস্ট্রিবিউট দি চকলেটস বিটুইন রোহান অ্যান্ড সোহান। এই চকলেটগুলিকে রোহান এবং সোহানের মধ্যে বন্টন করে দাও। তাহলে রোহান অ্যান্ড সোহান দুজনের মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহৃত হয়, আর দুইয়ের বেশি বা অনেকের মধ্যে বোঝাতে অ্যামং ব্যবহৃত হয়, রাইট? তাহলে এবার বলো এখানে বিটুইন না অ্যামং? ক্রাউড মানে কি? মানুষের ভিড়, জনতার ভিড়। তাহলে এখানে কি বসবে? বিটুইন না অ্যামং? দেখো বিটুইনের তো কোনো চান্সই নেই, কারণ দুজনের মধ্যে, আর ভিড় তো দুজন মিলে হয় না, রাইট? আমাদের এখানে আরেকটা অপশন আছে অ্যামিড। মনে রাখতে হবে আনকাউন্টেবল নাউনের আগে অ্যামিড ব্যবহার করতে হয়। আনকাউন্টেবল নাউন যাদেরকে 1-2 করে গোনা যায় না। বোঝা গেল? বিটুইন দুজনের মধ্যে, অনেকের মধ্যে বোঝাতে অ্যামং। কিন্তু আনকাউন্টেবল নাউন যদি থাকে, যে নাউনগুলিকে আমরা 1-2-3 করে গুনতে পারি না, তার আগে অ্যামিড ব্যবহার করতে হয়। তাহলে ক্রাউড জনতার ভিড় বা মানুষের ভিড়, এটা আনকাউন্টেবল নাউন, কারণ ভিড় আমরা 1-2 করে গুনতে পারি না, সেজন্য এখানে অ্যামিড ব্যবহার করতে হবে। তাহলে আই লস্ট মাই সান অ্যামিড দ্য ক্রাউড। পয়েন্ট ক্লিয়ার? 100%? ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, এবং তোমরা যদি প্রথম আমার ক্লাস দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, রাইট? তাহলে যখনই আমি কোনো ক্লাস পোস্ট করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। কোশ্চেন নাম্বার 3 তে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাভ ইউ এভার ড্যাশ টু লন্ডন। অপশনে কি আছে? ওয়েন্ট, গান, বি, বিন। বলো এবার এখানে কি হবে? ভিডিওটিকে পজ করো আর ভাবার চেষ্টা করো। ভাবা হয়ে গেছে? লক্ষ্য করো প্রশ্নে কি আছে? হ্যাভ। আর আমরা কি জানি? হ্যাভ প্লাস ভার্ব 3। তোমাদের মনে আছে না ওই সূত্রগুলি? আমি 4টা সূত্র বলেছিলাম, যদি মনে না থাকে আমি আবার রিপিট করে দিচ্ছি। মনে রাখবে ভার্ব ডু প্লাস ভার্ব 1, অর্থাৎ ডু, ডাজ, ডিড যদি কোথাও থাকে তাহলে তারপরে 100% ভার্ব 1 মানে মূল ভার্ব ব্যবহার করতে হবে। পয়েন্ট নাম্বার 2, ভার্ব বি প্লাস ভিআইএনজি, অর্থাৎ অ্যামিজার বা জুয়ার যদি কোথাও থাকে তাহলে তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। নাম্বার 3, ভার্ব হ্যাভ প্লাস ভার্ব 3, অর্থাৎ যদি কোথাও হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, রাইট? এবং নাম্বার 4, মোডালস প্লাস ভার্ব 1, যদি কোথাও মোডালস থাকে, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড থাকে, তাহলে তারপরে ভার্ব 1 ব্যবহার করতে হয়। এই 4টা পয়েন্ট মনে রাখবে, তাহলে ভার্ব ফর্ম ব্যবহার করার ক্ষেত্রে তোমাদের আর ভুল হওয়ার কোনো চান্সই থাকবে না, রাইট? আচ্ছা চলো তাহলে প্রশ্নে ফিরে আসি। প্রশ্নে কি আছে? হ্যাভ ইউ এভার, হ্যাভ আছে,
এর মানে হ্যাভ প্লাস ভার্ব 3, এখানে ভার্ব 3 হবে। তাহলে এখানে ওয়েন্ট ভার্ব 2, এটা হবে না। বি ভার্ব 1, এটাও হবে না। তাহলে থাকলো কে গান এবং বিন। আমাদের জানা থাকতে হবে যে গান এবং বিন এই দুটি শব্দই কোথাও যাওয়া অর্থে ব্যবহৃত হয়। তাহলে এবার বলো গান না বিন। আচ্ছা, এই গান এবং বিন নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছিলাম, তোমরা যদি না দেখে থাকো তাহলে এই চ্যানেলের যে প্লে লিস্ট, ওই প্লে লিস্টে কনফিউজিং ওয়ার্ডস বলে একটা প্লে লিস্ট আছে, তোমরা ওখানে গিয়ে এই ভিডিওগুলি দেখে নিতে পারো। মনে রাখতে হবে, কেউ কোনো জায়গায় গিয়েছে এই অর্থে গান ব্যবহার করতে হয়। যেমন মাই ফাদার হ্যাজ গান টু মার্কেট, আমার বাবা বাজারে গেছেন। তাহলে আমার বাবা কোথায় আছেন এখন? বাজারে, রাইট? আচ্ছা, কিন্তু বিন কেউ কোনো জায়গায় গিয়ে ঘুরে এসেছে এমন অর্থ বোঝাতে বিন ব্যবহার করতে হয়। যেমন আমি যদি বলি আই হ্যাভ বিন টু ঢাকা, আমি ঢাকা ঘুরে এসেছি, আমি ঢাকা গিয়েছি নয়, এর মানে আমি ঢাকা গিয়েছি আর ঢাকা গিয়ে ঘুরে এসেছি, অর্থাৎ আমার ঢাকা দেখা আছে। পয়েন্ট বোঝা গেল? তাহলে কেউ কোনো জায়গায় গিয়েছে এই অর্থে গান, কিন্তু কেউ কোনো জায়গায় গিয়ে ঘুরে এসেছে এই অর্থে বিন। মনে থাকবে? তাহলে এবারে বলো এই প্রশ্নটিতে কি হবে? হ্যাভ ইউ ইভার গান না বিন? তোমাদেরকে আরেকটা শর্টকাট বুদ্ধি শিখিয়ে দিই। যদি কোনো জায়গায় ইভার বা নেভার থাকে এবং তারপরে গান বা বিন এই দুটির মধ্যে একটিকে বাছাই করতে বলা হয়, তাহলে 200% শিওর থাকো ওখানে বিন হবে। ইভার বিন বা নেভার বিন। বোঝা গেল? এবার তো মনে থাকবে 100%। তাহলে এবার কি হবে এখানে? অফকোর্স বিন হবে। তাহলে হ্যাভ ইউ ইভার বিন টু লন্ডন? তুমি কি কখনো লন্ডন গিয়েছো? পয়েন্ট ক্লিয়ার হলো? পাক্কা? বোঝা যাচ্ছে? চলো এবার নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4, ইট ইজ অলসো ভেরি ভেরি ইন্টারেস্টিং। লক্ষ্য করে কি আছে? মাই ফাদার অ্যান্ড টিচার ড্যাশ টট মি ইংলিশ। অপশন কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। বলা কি হবে? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, প্রথম কথা হলো এখানে হ্যাভিং এর তো কোনো চান্সই নেই, কারণ হ্যাভিং দুভাবে ব্যবহৃত হয়। হয় ম্যান ভার্ব হিসাবে ব্যবহৃত হবে ভার্ব বি এর পরে, যেমন আই ওয়াজ হ্যাভিং টি, আমি চা পান করছিলাম। লক্ষ্য করো আই ওয়াজ হ্যাভিং, ওয়াজ ভার্ব বি আর হ্যাভিং ভিআইএনজি, এখানে ম্যান ভার্ব হ্যাভিং, রাইট? আবার হ্যাভিং পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়, যেমন হ্যাভিং পাসড দ্য এক্সাম হি গট এ জব, পরীক্ষায় পাস করে সে একটি চাকরি পেয়েছিল। তাহলে এখানে হ্যাভিং কি? পার্টিসিপল। তাহলে হ্যাভিং অ্যাজ এ হেল্পিং ভার্ব ব্যবহৃত হবে না। পয়েন্ট ক্লিয়ার? তাহলে থাকলো এবার কে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। স্যার এখানে হ্যাডও হবে না। কেন হ্যাড হবে না? কারণ আমরা জানি হ্যাড পাস্ট পারফেক্টে ব্যবহৃত হয়, আর পাস্ট পারফেক্টকে কি বলা হয়? পাস্ট অফ দ্য পাস্ট, অতীতের অতীত। অর্থাৎ পাস্ট পারফেক্টে অতীতের দুটি ঘটনার বর্ণনা থাকবে, দুটি কাজের বর্ণনা থাকবে। অতীতের দুটি কাজের মধ্যে যে কাজটা বেশি আগে হবে সেটা পাস্ট পারফেক্ট হবে। স্যার এখানে তো একটাই কাজের কথা বলা হয়েছে, রাইট? তাহলে হ্যাডও হবে না। এবার থাকলো কে? হ্যাভ না হ্যাজ? কোনটা হবে? যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ হবে, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে হ্যাভ হবে। এবার বলো কোনটা হবে? ভিডিওটি পজ করো আর ভালো করে ভাবার চেষ্টা করো। ভাবা হয়েছে? আচ্ছা, চলো বিষয়টিকে বোঝার চেষ্টা করি। মনে রাখতে হবে, যদি দুটি নাউন এন্ড দ্বারা যুক্ত থাকে এবং আর্টিকেল বা পজিটিভ অ্যাডজেক্টিভ শুধু প্রথম নাউনের আগে থাকে, তাহলে ধরে নিতে হবে যে ওই দুটি নাউন একই ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয়েছে। বোঝা গেল কি বললাম? যদি এন্ড দ্বারা দুটি যুক্ত নাউন থাকে এবং আর্টিকেল বা পজিটিভ অ্যাডজেক্টিভ জানা আছে তোমাদের? মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার। ওই যে প্রোনাউনের ক্লাস আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা যদি প্রোনাউনের ক্লাস না দেখে থাকো তাহলে ইংলিশ গ্রামার বলে যে প্লে লিস্ট আছে ওখানে যাবে, আর ওখানে গিয়ে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। ওই ক্লাসগুলি তোমরা সময় মতো দেখে নিও, রাইট? তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার। যদি এন্ড দ্বারা দুটি নাউন যুক্ত থাকে এবং আর্টিকেল বা পজিটিভ অ্যাডজেক্টিভ শুধু প্রথম নাউনের আগেই থাকে, তাহলে বুঝে নিতে হবে যে ওই দুটি নাউন একই ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। তাহলে এবার প্রশ্ন লক্ষ্য করো কি আছে? মাই ফাদার অ্যান্ড টিচার। লক্ষ্য করো নাউন দুটি, ফাদার এবং টিচার, কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ শুধু প্রথমবারই আছে। মাই, ফাদারের আগে, টিচারের আগে কোনো পজিটিভ অ্যাডজেক্টিভ নেই। তাহলে এখানে যে ফাদার সেই টিচার, অর্থাৎ আমার বাবাই আমার টিচার ছিলেন। তাহলে ব্যক্তি একজন কিন্তু তার পরিচয় দুটি। পয়েন্ট ক্লিয়ার হলো? তাহলে এবার একজনই ব্যক্তি, তাহলে বলো হ্যাজ না হ্যাভ? 100% হ্যাজ হবে। আমি বুঝাতে পারলাম? আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি এম ইজ আর কামিং। বলো কি হবে? লক্ষ্য করো হেডমাস্টার এবং সেক্রেটারি আছে, নাউন দুটি, কিন্তু আর্টিকেল কোথায় আছে? শুধু প্রথম নাউনের আগে, দ্য হেডমাস্টার, রাইট? হেডমাস্টার আগে শুধু আর্টিকেল আছে, সেক্রেটারির আগে কোনো আর্টিকেল নেই। এর মানে যে হেডমাস্টার সেই সেক্রেটারি, অর্থাৎ একজনই ব্যক্তি, তিনি হেডমাস্টার এবং তিনি সেক্রেটারি। কিন্তু এই দুজন যদি আলাদা আলাদা ব্যক্তি হতো তাহলে বাক্যটা কি হতো? দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ড্যাশ কামিং। তাহলে ওই ক্ষেত্রে কি বসাতাম আমরা? আর। এবার আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ভালো করে আবার লক্ষ্য করো, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি তাহলে ইজ কামিং, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি তাহলে আর কামিং। পয়েন্ট ক্লিয়ার? খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, মনে রাখবে কেমন? আর যদি এখনো না বুঝতে পারো তাহলে ভিডিওটিকে আরেকবার দেখে নিবে, আশা করি আরেকবার দেখলে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে, রাইট? চলো এবার নেক্সট কোশ্চেন দেখি। এবারে কি আছে? 2/3 অফ দ্য সুগার ড্যাশ ইয়েট টু বি সোল্ড। অর্থাৎ 2/3 চিনি এখনো বিক্রি হতে বাকি আছে। অপশন কি? ইজ, আর, বিন, বিইং। বলো কোনটা হবে? প্রথম কথা হলো এখানে বিন আর বিইং হবে না,
ক্লিয়ার? কারণ বিন একা হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহৃত হয় না, বিইং হয় ম্যান ভার্ব আর না হলে পার্টিসিপল হিসাবে ব্যবহৃত হয়। তাহলে বিন আর বিইং বাদ। এবার থাকলো ইজ না আর, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ আর প্লুরাল হলে আর হবে। বলো কি হবে? আমি তো হেল্প করেই দিলাম, এবার একটু ভাবার চেষ্টা করো। ভাবা হয়েছে? চলো কনসেপ্টটাকে জানার চেষ্টা করি। মনে রাখতে হবে 1/3, 2/3, 3/4 এই ধরনের ফ্রেজের পরে যেমন নাউন তেমন ভার্ব ব্যবহার করতে হয়। যেমন নাউন তেমন ভার্ব মানে যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে, যদি প্লুরাল নাউন থাকে তাহলে প্লুরাল ভার্ব বসবে। বোঝা গেল না? যেমন ধরো 1/3 অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ইয়েট টু অ্যারাইভ, 1/3 ছাত্র এখনো আসতে বাকি আছে। বলো এখানে কি হবে? আচ্ছা লক্ষ্য করো 1/3 অফ দ্য স্টুডেন্টস 1/3 আছে, কিন্তু তারপরে যে নাউনটি আছে লক্ষ্য করো নাউনটি প্লুরাল ফর্মে আছে স্টুডেন্টস। আর আমরা কি বললাম? 1/3, 2/3 এদের পরে যেমন নাউন তেমন ভার্ব, তাহলে স্টুডেন্টস প্লুরাল, তাহলে এখানে প্লুরাল ভার্ব বসবে। তাহলে আর ইয়েট টু অ্যারাইভ, তাহলে 1/3 অফ দ্য স্টুডেন্টস আর ইয়েট টু অ্যারাইভ। কিন্তু আমাদের প্রশ্নে কি আছে? 2/3 অফ দ্য সুগার ড্যাশ ইয়েট টু বি সোল্ড। তাহলে সুগার আনকাউন্টেবল নাউন, কারণ চিনিকে আমরা 1, 2, 3 করে গুনি না, আর যত আনকাউন্টেবল নাউন তারা সবসময় সিঙ্গুলার হয়। তাহলে এবার নিশ্চয়ই পারবে। তাহলে যেহেতু সুগার সিঙ্গুলার, তারপরে সিঙ্গুলার ভার্ব বসবে, তাহলে উত্তর হবে ইজ। তাহলে 2/3 অফ দ্য সুগার ইজ ইয়েট টু বি সল্ট। পয়েন্ট ক্লিয়ার? চলো এবার নেক্সট প্রশ্ন দেখি। এবারে কি আছে? ইফ ইট রেইনস আই ড্যাশ গো টু স্কুল। অপশন কি? ডু নট, ডাজ নট, ডিড নট, শ্যাল নট। এখানে তোমাদের 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট শিখিয়ে দিই। এই 3টি পয়েন্ট যদি মনে রাখো তাহলে ইফ ক্লজ নিয়ে তোমার আর জীবনেও সমস্যা হবে না। কি কি মনে রাখবে? যদি ইফ ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে মেন ক্লজটি ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকবে। দ্বিতীয় নম্বর, যদি ইফ ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে মেন ক্লজটিতে শুড, উড, কুড প্লাস ভার্ব 1 ব্যবহৃত হবে। নাম্বার 3, যদি ইফ ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে মেন ক্লজটিতে শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভার্ব 3 ব্যবহার করতে হবে। এই 3টি সূত্র যদি মনে রাখো তাহলে ইফ ক্লজ নিয়ে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমার আর সমস্যা হবে না, কারণ ইফ ক্লজ থেকে যখনই প্রশ্ন আসে ওখানে আমাদের এই টেন্স সম্পর্কেই জানতে চাওয়া হয়। তাহলে এই 3টি সূত্র মনে রেখো। ইফ ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট তো মেন ক্লজ ফিউচার ইনডিফিনিট, ইফ ক্লজ পাস্ট ইনডিফিনিট তাহলে মেন ক্লজ শুড, উড, কুড প্লাস ভার্ব 1, ইফ ক্লজ পাস্ট পারফেক্ট তাহলে মেন ক্লজ শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভার্ব 3। মনে থাকবে তো? তাহলে এবারে প্রশ্নে ফিরে এসো। কি আছে? ইফ ইট রেইনস আই অফকোর্স শ্যাল নট হবে, কারণ ইফ ইট রেইনস প্রেজেন্ট ইনডিফিনিট, আর আমরা কি জানলাম? ইফ ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট তো মেন ক্লজ ফিউচার ইনডিফিনিট। তাহলে ইফ ইট রেইনস আই শ্যাল নট গো। ক্লিয়ার? চলো এবার নেক্সট কোশ্চেনে যাব। এবারে কি দেখতে পাচ্ছি? হি গেভ মি ড্যাশ অ্যাডভাইস। অপশন এ এন, আ নাম্বার অফ, আর আ পিস অফ। এবারে বলো কি হবে? লক্ষ্য করো অ্যাডভাইস দেওয়া আছে। অ্যাডভাইস কি? আনকাউন্টেবল নাউন। এই বিষয় নিয়ে আমি ইম্পর্টেন্ট রুলস অফ গ্রামারের ক্লাস রুল নাম্বার 4-এ আমি এই নাউনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। ওখানে আমি অনেকগুলি আনকাউন্টেবল নাউনের উল্লেখ করেছি এবং ওই আনকাউন্টেবল নাউনগুলিকে কিভাবে কাউন্টেবল হিসেবে ব্যবহার করতে হয় সেটা আমি বিস্তারিতভাবে আলোচনা করে দেখিয়েছি। তোমরা যদি সেই ক্লাসটি না দেখে থাকো রুলস অফ গ্রামার সিরিজের রুল নাম্বার 4 ক্লাসটি দেখে নিও। আচ্ছা চলো প্রশ্নে ফিরে আসি। তাহলে হি গেভ মি ড্যাশ অ্যাডভাইস। অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের আগে এ এন বসে না আমরা জানি, কারণ আনকাউন্টেবল ওকে 1, 2, 3 করে গুনাই যায় না, তাহলে এ এন কি করে বসবে? রাইট? তাহলে এ এন হবে না। এবার থাকলো এ নাম্বার অফ আর আ পিস অফ। আচ্ছা এ নাম্বার অফ মানে কি? অনেকগুলি, অনেকগুলি এটাও কাউন্টেবল অর্থে চলে আসছে, তাহলে অ্যাডভাইসের আগে আর নাম্বার অফ হবে না, তাহলে কে থাকলো? আ পিস অফ। তাহলে মনে রাখতে হবে যারা আনকাউন্টেবল নাউন ওদেরকে যদি 1, 2, 3 করে ব্যবহার করতে হয় তাহলে ওদের আগে আ পিস অফ, 2 পিসেজ অফ, 3 পিসেজ অফ এই ধরনের শব্দ ব্যবহার করতে হবে। সে আমাকে একটি তথ্য দিয়েছিল, তাহলে হি গেভ মি আ পিস অফ ইনফরমেশন। সে আমাকে 2টি তথ্য দিয়েছিল, তাহলে হি গেভ মি 2 পিসেজ অফ ইনফরমেশন। পয়েন্ট ক্লিয়ার হলো? তাহলে এখানে কি হবে? হি গেভ মি আ পিস অফ অ্যাডভাইস। ক্লিয়ার? ভালো লাগছে তো তোমাদের? ইয়েস। যারা এখনো ভিডিওটি লাইক করোনি তাড়াতাড়ি লাইক করে দাও, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ক্লাস আমি নিয়মিত পোস্ট করতে থাকি। এবারের প্রশ্নটি তুলনামূলক সহজ। এবারে চলে এসেছে টেন্স থেকে প্রশ্ন। কি আছে? হাউ লং ড্যাশ ইংলিশ। অপশন ইউ লার্ন, ডু ইউ লার্ন, আর ইউ লার্নিং, হ্যাভ ইউ বিন লার্নিং। অর্থাৎ প্রশ্নটির মানে কি? তুমি কতদিন ধরে ইংলিশ শিখছো? কতদিন ধরে শিখছো? তাহলে আমাদের জানা থাকতে হবে যে কোনো কাজ কিছু সময় ধরে চলমান অবস্থায় থাকলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা তাহলে কি বললাম? কোনো কাজ কিছু সময় ধরে চলমান অবস্থায় থাকলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। রাইট? শুধু কোনো কাজ চলমান অবস্থায় থাকলে কন্টিনিউয়াস টেন্স, কিন্তু কোনো কাজ কিছু সময় ধরে চলমান অবস্থায় থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি ভিডিও দেখছি, এটা কন্টিনিউয়াস, কিন্তু আমি 1 ঘন্টা ধরে ভিডিও দেখছি, এটা পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেল? তাহলে তুমি কতদিন ধরে ইংলিশ শিখছো? অফকোর্স এটা পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ এখানে সময়ের কথা বলা হয়েছে। আর যদি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন কি? ভার্ব হ্যাভ প্লাস বিন প্লাস ভিআইএনজি। আচ্ছা ভার্ব হ্যাভ মানে কি? হ্যাভ হ্যাজ হ্যাড, টেন্স অনুসারে কিছু না কিছু একটা থাকবে, তারপরে বিন ব্যবহার করতে হবে এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি বসবে। এবারে অপশনগুলোতে লক্ষ্য করো, একটাই অপশনে হ্যাভ ইউ বিন আছে। রাইট? তাহলে সেটাই উত্তর হবে। তাহলে হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ? ইট ইজ দ্য অ্যান্সার। পয়েন্ট ক্লিয়ার? এবারে কোশ্চেন নাম্বার 9, ইচ অফ দ্য 10 বয়েজ ড্যাশ পাসড দ্য এক্সাম।
অপশন হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ বিন। বলো কি হবে? ভিডিওটিকে পজ করো আর ভাবার চেষ্টা করো। ভাবা হয়েছে? আচ্ছা, তোমাদেরকে এখানে অফের ব্যবহার সম্পর্কে শিখিয়ে দিই। মনে রাখতে হবে অফ দুভাবে ব্যবহৃত হয়। কয়ভাবে? দুভাবে ব্যবহৃত হয়। অফ পজেশন মালিকানা বোঝাতে ব্যবহৃত হয়, আবার অফ সিলেকশন নির্বাচন করা অর্থেও ব্যবহৃত হয়। বোঝা গেল না? যেমন ধরো রামের বাবা, তাহলে কি হবে? ফাদার অফ রাম। তাহলে এখানে অফ কি? মালিকানা বোঝাচ্ছে। কার বাবা? রামের বাবা। উইন্ডো অফ দ্য রুম, ঘরের জানালা, তাহলে এখানে অফ কি? পজিশন মালিকানা বোঝাচ্ছে। রাইট? কিন্তু আমরা আবার বলতে পারি ওয়ান অফ দ্য 10 বয়েজ, তাহলে ওয়ান অফ দ্য 10 বয়েজ 10 জন বালকের মধ্যে একজন। অনেক সময় আমাদের পরীক্ষা দেওয়া থাকে 2 আউট অফ 4, মানে 4টির মধ্যে 2টি। রাইট? তাহলে এখানে অফ কি? সিলেকশন বোঝাচ্ছে। দেখো অফ যদি মালিকানা বোঝায় তাহলে ওখানে তো আমাদের কিছু করার নেই, আমরা পজিটিভ কেসে শিখে গেছি। কিন্তু অফ দ্বারা যদি সিলেকশন বোঝায় তাহলে অবশ্যই মনে রাখতে হবে অফের পরে যে নাউনটি থাকবে সেটা 100% প্লুরাল ফর্মে থাকবে। পয়েন্ট ক্লিয়ার? কি বললাম? অফ দ্বারা যদি সিলেকশন বোঝায় তাহলে অফের পরে যে নাউনটি থাকবে সেটা 100% প্লুরাল ফর্মে থাকবে, কিন্তু তারপরে যে ভার্ব, সেই ভার্বটা মূল সাবজেক্ট অনুসারে ব্যবহার করতে হবে। যদি মূল সাবজেক্টটি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব, যদি মূল সাবজেক্টটি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে আমাদের প্রশ্নে যে বিকল্পগুলি দেওয়া হয়েছে এর মধ্যে কোনটা উত্তর হবে? প্রথম কথা হলো হ্যাভিং হবে না, এটা আমরা একটু আগেও জেনেছি। আর হ্যাড পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। এই বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স নয়। কেন কি? পাস্ট পারফেক্ট টেন্সে 2টি কাজের উল্লেখ থাকতে হবে, আর এই বাক্যে 1টি কাজের উল্লেখ আছে। তাহলে এবার থাকলো হ্যাভ অথবা হ্যাজ। চলো প্রশ্নটি বোঝার চেষ্টা করি। কি লেখা আছে? ইচ অফ দ্য 10 বয়েজ। রাইট? তাহলে এখানে অফ কি? স্যার প্রেপোজিশন। আর একটু আগে আমরা জেনেছি যে প্রেপোজিশনের ঠিক পরে যে নাউন প্রোনাউন থাকবে ওটা প্রেপোজিশনের অবজেক্ট হবে। তাহলে 10 বয়েজ এটা অফ প্রেপোজিশনের অবজেক্ট। পয়েন্ট ক্লিয়ার? তাহলে বাকি কে থাকলো এখানে? ইচ। আর আমাদের জানা থাকতে হবে ইচ, ওয়ান, আইদার, নাইদার এটা সবসময় সিঙ্গুলার হয় আর এরপরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। তাহলে এই বাক্যটার মূল সাবজেক্ট হচ্ছে ইচ, আর যেহেতু ইচ সিঙ্গুলার তাহলে এখানে আমাদেরকে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে হ্যাজ পাস্ট, হ্যাভ পাস্ট নয়। তাহলে সঠিক উত্তর কি? ইচ অফ দ্য 10 বয়েজ হ্যাজ পাসড দ্য এক্সাম। পয়েন্ট ক্লিয়ার? চলো এবার লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 কি আছে? ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ গিলটি। অপশন কি আছে? এম, ইজ, আর বিন। তোমরা যদি এর আগের প্রশ্নটি বুঝে থাকো তাহলে এই প্রশ্নটিতে তো কোনো সমস্যা হওয়ার কথাই নয়। রাইট? কারণ আমরা একটু আগেই জানলাম অফ হচ্ছে প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে যে নাউন প্রোনাউন থাকবে সেটা তার অবজেক্ট হবে। তাহলে দ্য বয়েজ অফ প্রেপোজিশনের অবজেক্ট। তাহলে এখানে মূল সাবজেক্টকে ওয়ান। আচ্ছা, ওয়ান কি? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার জন্য সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে ওয়ান অফ দ্য বয়েজ ইজ গিলটি, তাহলে ইজ উত্তর হবে। বোঝা গেল? 100% ইয়েস। যারা এখনো ভিডিওটি লাইক করোনি তাড়াতাড়ি লাইক বাটন দাও। রাইট? আশা করি তোমরা এখানে অনেকগুলো কনসেপ্ট জানতে পেরেছো। তাহলে এটাকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করো। কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে, ইউজফুল মনে হয়, তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখো। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। সো মাই লাভলি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এই ছিল আমাদের জেনারেল ইংলিশ এমসিকিউ সিরিজের সেকেন্ড ক্লাস। এখানেও আমরা 10টি কনসেপ্ট সম্পর্কে জানতে পারলাম। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস। তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। রাইট? তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার তৃতীয় ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অফ ইয়োর সেলফ, বি হ্যাপি, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং ইংলিশ গ্রামার। হ্যাপি লার্নিং।